ক্লাস 11 তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। তোমাদের রেজাল্ট বেরিয়েছে, আশা করি সকলের রেজাল্ট ভালো হয়েছে। তো রেজাল্ট নিয়ে কয়েকটা কথা বলি। রেজাল্ট যাই হোক না কেন, সেটা তোমরা যদি মোটামুটি ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু করে থাকো, রেজাল্ট কারো হয়তো একটু নাম্বার কম এসেছে বা কারো একটু নাম্বার বেশি এসেছে, ওটা খুব একটা ম্যাটার করে না, ঠিক আছে? কারণ মাধ্যমিকের থেকে এইচএসে বা ক্লাস 11 কিংবা 12 সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। তো সেটার সঙ্গে এটা তুলনা করা কেউ চলে না। অর্থাৎ কেউ অতিরিক্ত নাম্বার বেশি পেয়ে গিয়ে ভাবে যে আমি হয়তো অনেক কিছু জিনিস জানি এবং 11-এর পড়াশোনাটাকে ইগনোর করবে, সেটা কখনোই হতে পারে না। এবং যারা একটু কম নাম্বার পেয়ে মনে করছে যে আমি হয়তো সায়েন্সে পড়তে পারবো না, সেটাও ঠিক নয়। কারণ পাস্ট ইজ পাস্ট, যে কোনো কারণেই হোক নাম্বার কমে গেছিল, তুমি যদি এখন থেকে নাম্বার ভালো করে তোলো বা এবং ভালো করে পড়ো, তবে দেখবে পুরনো যে ঘটনাটা ঘটেছে ওটা তোমার কাছে অতীত হয়ে গেছে। তো এই নিয়েই আমার কয়েকটা কথা বলা, তো সেটা তোমরা ভালো করে শুনবে এবং জানবে। তো প্রথম কথা হলো কি, রেজাল্টটা তোমরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে টাইম দিলে বিদ্যালয়ে গিয়ে নির্দিষ্ট সময়ে ওই রেজাল্ট মার্কশিট এবং সার্টিফিকেটটা কালেক্ট করবে। এবং এই সিচুয়েশানে, কোভিড-19 সিচুয়েশানের মধ্যে অনেকে ভাবছিলে বাইরে যাবে, বড় স্কুলে ভর্তি হবে বা আলাদা কোথাও হোস্টেলে থাকবে। আপাতত সেই চিন্তাটাকে আমি দূরে সরিয়ে আমি বলবো, কারণ এই সিচুয়েশন কবে ঠিক হবে সেরকম কোনো কথা ঠিক নেই। আদৌ 1 বছর কিংবা 2 বছরের মধ্যেও যে স্বাভাবিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই আমি বলবো যে যেখানে আছো বাড়ির কাছাকাছি স্কুলকে অফ করো, ঠিক আছে? যেখানে যাতায়াত সুবিধা হবে এবং টিচার মোটামুটি পাওয়া যাবে, কারণ সেলফ স্টাডিটাই এখন টিচিং প্রসেসের সব থেকে বড় রেফারেন্স ফ্রেম হয়ে গেছে। অতএব সেলফ স্টাডি বাড়াতে হবে। বাকি ভালো ভালো সাবজেক্ট তুমি অনলাইনে পেয়ে যাবে বা অফলাইনে স্বাভাবিক হলে তখন পাবে। অতএব শুধু শুধু এই পরিস্থিতির মধ্যে জুড়ে ছোটাছুটি করে তোমাদের সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। কিন্তু ঘরে বসেই পড়াশোনা ঠিকঠাকভাবে করা যায় যদি তুমি তোমার নিজের উপর আস্থা থাকে এবং স্যারেদের উপর আস্থা থাকে এবং স্যার, বন্ধু এবং তুমি তোমার বই এর ভিতরে একটা সঠিক কোঅর্ডিনেশন যদি থাকে, তাহলে তুমি সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে, ঠিক আছে? তো আমার ক্লাস যারা ফলো করছিলে তাদের উদ্দেশ্যেও বলি, যারা নতুন ক্লাস ফলো করছো তাদের উদ্দেশ্যেও বলছি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আমার ভিডিওটা কন্টিনিউ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে না, কিন্তু আমি জানি তোমাদের ক্লাস 11-এ যে ভিডিওগুলো আজ পর্যন্ত আমি করেই দিয়েছি, সেগুলো যদি তুমি ঠিকঠাক করো তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছো বা এগিয়ে যাবে, ঠিক আছে? তো আমি দিনের একটা নির্দিষ্ট লাইভ ক্লাস তোমাদের এরকম সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু আচার আচরণ, পড়াশোনার ধরন, কর্তব্য, কাজ সবটাই পরিবর্তিত হয়ে যায় নির্দিষ্ট সময়। আজকে এই কোভিড-19 সিচুয়েশনের জন্য নয়, প্রত্যেকটা সময়ে দেখো তুমি, কেউ ভালো পড়াশোনা করতো, তার ঘরে এমন একটা ইনসিডেন্ট হয়ে গেল যে তার পড়াশোনায় বিরাট বড় ব্যাঘাত ঘটলো। ইউ ক্যানট ডু এনিথিং ইন দিস সিচুয়েশন। তোমাকে ওই সিচুয়েশন, ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো যে বা যারা 11 এবং 12-এর ছেলেরা, কোনো স্যার হয়তো পড়াচ্ছেন, সরকার কিংবা আমাদের মেডিকেল কাউন্সিল বোর্ড সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই সময়ে টিউশন কিংবা কোচিং করানো একদমই উচিত নয়। অতএব তাদের ঊর্ধ্বে গিয়ে কেউ অনলাইন ক্লাস ফলো করছে, দ্যাটস ওকে, কিন্তু এই অফলাইনে গিয়ে ভিড় করছো, একটু কিছু সংক্রমণ হয়ে গেলেই তোমাদের জীবন নিয়ে প্রশ্ন চলে আসে। তাই আমি বারবারই বলবো যে গভর্নমেন্টের ডিসিশন, স্টেট গভর্নমেন্ট হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেয় তার নির্দিষ্ট বোর্ড এবং নিয়ম কানুনকে মেনে। অতএব সেটাকে ডিনাই করে তুমি ভাবছো আমি অনেক দূর এগিয়ে যাব, কেউ কখনো সিচুয়েশনকে না মেনে ওভারটেক করে কোনোদিনই কোনো কিছু করতে পারেনি। অতএব সিচুয়েশনকে তোমাকে মানতেই হবে, আমি বারবারই বলবো।
কারণ তোমাদের আমি মনে করি প্রথম হচ্ছে জীবন, তারপরে হচ্ছে জীবিকা, তারপরে হচ্ছে পড়াশোনা। অতএব এর বাইরে কোনো ফর্মুলা এক্সিস্ট করে বলে আমার মনে হয় না। অতএব তুমি অনলাইনে ক্লাস ফলো করলে ঠিক আছে, কিন্তু অফলাইনে আপাতত এই সিচুয়েশনে সংক্রমণ যেখানে প্রতিদিন স্পাইক নিচ্ছে, নতুন নতুন স্পাইক, হ্যাঁ, তো সেখানে আমার মনে হয় না অফলাইন ক্লাসটা ফলো করা উচিত বলে। ঠিক আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই পড়াবে, আর কেউ এখানে অতিরিক্ত যে চালাকি করবে সে কিন্তু সিস্টেমের মধ্যেই ধরা পড়ে যাবে, আমি বারবার বলছি। যাই হোক, তোমরা সকলে সুস্থ। আমি এটা মানে কাউকে ভুল বার্তা যদি কারোর কাছে লাগে সে নাও নিতে পারে, কিন্তু এটা আমি তোমাদের সেফটি, তোমাদের ভালো থাকার জন্য এই কথাগুলো বলছি। তোমরা ভেবে দেখো, 1 মাস যারা নতুন ক্লাস ফলো করছো তাদের উদ্দেশ্যে বলি যে দুটো খাতা বানাবে, একটা রাফ খাতা, একটা ফেয়ার খাতা। তুমি আমার একটা ভিডিওকে বারবার রিওয়াইন্ড করে দেখবে, খুব মূল্যবান কথা বলা আছে, সেই ভিডিওকে বারবার রিওয়াইন্ড করে দেখে তারপরে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা বইটাকে ফলো করো। বইতে অনেক নিত্য নতুন জিনিস পাবে। না বুঝতে পারলে আমাকে ফোনে জানাও, কমেন্ট বক্সে জানাও, হ্যাঁ। তারপরে তুমি যা বুঝলে, যা জানলে, তোমার পয়েন্ট অফ ভিউতে ফেয়ার খাতায় নোট ডাউন করো। ফিজিক্স নোটের উপর ডিপেন্ড করে না, বাট তুমি যে জিনিসটা জানলে, অ্যাসিমিলেট করলে, আত্মীকরণ করলে, সেই জিনিসটাকে খাতায় তুলে ধরাটাই হচ্ছে তোমার সঞ্চয়। তুমি এত একটা চ্যাপ্টারকে বারবার রিওয়াইন্ড করে দেখছো, পড়ছো, তুমি আলটিমেটলি কি পেয়ে সেই জিনিসটা সবসময় আমরা ধরে রাখতে পারি না। তাই তোমার যে এই ক্লাস যাই হোক, আমি একটা ইনটু ভি মাইনাস, এটা 2 নম্বর। আর এফ ইকুয়াল টু কি ছিল, এম এ। এমটাকে যদি এম আর এটা হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি, এটা ইকুয়াল টু কি এফ। তাহলে এখানে এটা থেকে কি চলে এলো দেখো, এফ ইনটু টি ইজ ইকুয়াল টু এম ইনটু ভি মাইনাস, যেখানে কি ইউ হলো প্রাথমিক বেগ, ভি হলো অন্তিম বেগ, এ হলো ত্বরণ, ঠিক আছে, আর টি হলো সময়। তো এই এফটা হলো কি অ্যাপ্লাইড ফোর্স, টিটা হলো যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে তার সময়সীমা। তো এই এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস এফ ইন্টু টি। এই পার্টিকুলার এই রাশিটাকে বলা হয় বলের ঘাত। কি বললাম, বলের ঘাত, অর্থাৎ বল ইন্টু বল প্রযুক্ত হওয়ার সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত, ঠিক আছে, ইম্পালস অফ ফোর্স। তো এই জিনিসটা কখনো কখনো তোমাদের আমি বলে দিয়েছি, আগের ভিডিওটা তুমি দেখলে বুঝতে পারবে। আর যে পার্টিকুলার এই কি বলবো ফর্মুলার উপর ডিপেন্ড করে তোমাদের প্রাথমিক কিছু অঙ্ক আছে, ঠিক আছে। আর আমি মনে করি না যে এই ফর্মুলাটা তোমরা একদমই ব্র্যান্ড নিউ দেখছো, নতুন দেখছো, তা কিন্তু নয়। তুমি একটু রিওয়াইন্ড করে দেখো, ক্লাস 8এও এই ধারণা কিছুটা দেওয়া হয়েছিল, 9এও দেওয়া হয়েছিল, 9এ দেওয়া হয়েছিল ওটা ভালো করে দেওয়া হয়েছে, এখন তোমরা 11এ এসে এটাকে দেখছো। আমি বলবো তোমাদের সুবিধার জন্য যে এই জাস্ট এই দুটো জিনিস হচ্ছে নিউটনস লর অ্যাপ্লিকেশনের যে প্রাথমিক জিনিস, যেগুলোকে তোমরা
ভালো করে দেখলে এর বিষয়ে তুমি ইন্টারেস্ট গ্রো করতে পারবে এবং ফার্দার তুমি মুভ করতে পারবে। তাই প্রাথমিক জিনিসটাকে ভালো করে দেখতে আমি আবারও বলছি, যদি কেউ আগের ভিডিওটা না দেখেছো সেটা ভালো করে দেখে নিও, তাহলে দুটো ফর্মুলা ভালো করে ডিসকাস করা আছে। আমি এবারে কিছুটা এগাবো, থিওরি বেসে এগাবো, যদিও এইগুলো রিলেটেড জিনিসই আমি বলবো। তো প্রথম তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, দেখবে ইউনিট ফোর্স, যাকে বলা হয় একক বল। একক বলটা কি, তুমি ফর্মুলা প্রুভ করার সময় তুমি এই জিনিসটা প্রুভ করেছিলে, দেখো পি ইজিক্যাল টু কি ছিল সেখানে, কে ইন্টু এম এফ। আমি এই ফর্মুলা আর নতুন করে প্রুভ করছি না, পি ইজিক্যাল টু কে ইন্টু এম এফ একদম ক্লাস 8-এর ফর্মুলা ছিল এটা, যেখানে বলা হয়েছিল যে when p is equal to 1, m is equal to 1 and f is equal to 1, then we can say that k is equal to 1. দেখো এটা একদম আমি 1 নাম্বার দিয়েছি কেন, এটা অনেক আগের ফর্মুলা। কি ছিল যেখানে, যে p is equal to k mf, k is equal to আমি 1 বসাতেই তবে আমার এই ফর্মুলাটা এসেছিল। কি বাবু, আমি mf লিখলাম কেন, কারণ একদম প্রাথমিক দিকে তখন তোমরা অনেকে এটাকে এফ হিসাবে লিখতে, অর্থাৎ এও অ্যাক্সিলারেশন এবং এফও অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো সেখানে আমি ডেফিনেশন যদি একক বল বা ইউনিট ফোর্সের ডেফিনেশন আমি ভালো করে বলি, একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে কি বলা হয়, একক বল। তাহলে k is equal to 1 বসালেই তবেই ফর্মুলাটা কি পাচ্ছি বাবু, p is equal to ma বা p is equal to কি mf। দেখো এই জিনিসটাকে আমি বলবো কেন, যে এই ফর্মুলাকে যখন আমি f is equal to p is equal to ma, এই ফর্মুলাকে যখন আমি ভালো করে অ্যাসিমিলেট করে আমি অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যে প্রবলেম করতে যাচ্ছি, তখন আমি এই ফর্মুলাটা যেখান থেকে পেয়েছি, যেখানে কে পেয়েছিলাম ক্লাস 8-এ, সেই কেটাকে আমি আর একবার ডিফাইন করে দিলাম, কারণ এই ডিফাইন না করলে তোমার বুঝতে নানা রকম অসুবিধে হবে। তাহলে আমি কে ইজ ইকাল টু 1, এটা ইউনিট ফোর্স, এর আমি এটা ডেফিনেশন বললাম কি, একক ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করে তার ত্বরণ, একক ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলা হয়, ইউনিট ফোর্স। ওকে, তো এগুলো মোটামুটি তোমরা অ্যাবসলিউট ইউনিটগুলো জানো ফোর্সের, কারণ ফোর্সটাকে আমি এই জিনিসটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। নিউটন এসআইতে, সিজিএসে হচ্ছে কি ডাই, এবং এখানে এগুলোকে বলা হয় অ্যাবসলিউট ইউনিট, চরম একক। এবং এছাড়া একটু গ্র্যাভিটেশনাল ইউনিট আছে যাকে বলা হয় কিলোগ্রাম ভার, কেজি ওয়েট। ক্লাস 9-এ পড়ানোর সময় আমি বারবার বলেছিলাম, যারা 9-এ পড়েওছে ভালো ঠিকঠাক করে তারা বুঝেছে কেজি ওয়েট মানে কি, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে টানে। 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার নিজের কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় কি 1 কেজি ভার। দ্যাট মিনস 1 কেজি ভার ইজিক্যাল টু আমি বলতে পারি 1 কেজি ওয়েট, ইজিক্যাল টু আমি বলতে পারি কি 1 কেজি ওয়েট ইজিক্যাল টু, দেখো 1 ইন্টু 9.8 নিউটন, অর্থাৎ 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু 9.8 নিউটন ফোর্স হয়েছে। 1 কেজি ওয়েট ইকুয়াল টু 9.8 নিউটন ফোর্স। তো আমি আবারও বলছি, কেজি ওয়েট হলো বলের গ্র্যাভিটেশনাল একক এবং গ্রাম ওয়েট হলো বলের গ্র্যাভিটেশনাল একক ইন সিজিএস ইউনিট। হলো, এবারে আমি বলবো কি ফার্স্ট ল, সেকেন্ড ল, আমি আজকে সেগুলো যাচ্ছি না, একদম প্রাথমিক জিনিসগুলো ভালো করে ডিসকাস করি যাতে চ্যাপ্টারটা কভার হয়ে যায়, ঠিক আছে। ফার্স্ট ল থেকে সেকেন্ড ল, তুমি ফার্স্ট ল থেকে সেকেন্ড ল কী করে পাবে, দেখো নিউটনের অ্যাকচুয়ালি ফার্স্ট ল থেকে না, ফার্স্ট লটা পাবো কোথা থেকে, সেকেন্ড ল থেকে। তাহলে সেকেন্ড লয়ে যে ফর্মুলা আমি পেয়েছিলাম কি পাবো, পি ইজ ইকুয়াল টু এম এফ বা এম এ যেটা বলতে পারো, যে আমি জিনিসটা পেয়েছিলাম এইটা, এইখান থেকে আমি চলে আসব যে ভি ইজ ইকুয়াল টু ইউ, অর্থাৎ ফার্স্ট ল যেটা বলছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি না তার উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়, এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে যদি না তার উপরে কোনো রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো আমি কি বলতে চাইছি, আমার নেক্সট টপিকস হচ্ছে কি, আমি ওই নিউটনস লকে নিয়েই আমি একটু কাটাছাড়া করছি, সেটা কীরকম হবে দেখো তোমরা। আমি করতে চাইছি
আমি করতে চাইছি কি ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। তো আমি সেকেন্ড লতে আমি যদি p m এ পেয়ে থাকি, তাহলে আমি কি বলছি দেখো, m লিখতে পারি কিনা বলো। p m এ, যেটা আমি বারবার প্রমাণ করালাম, বোঝালাম, সেই a আমি কি বললাম, এখানে যেহেতু অ্যাক্সিলারেশন বা ত্বরণ লিখতে পারি v - u/t। হয়েছে? তাহলে আমি বলতে পারি p মানে অ্যাপ্লাইড ফোর্স কে F বলতে পারে m v - u/t। দেখো, অতএব সে আগের ফর্মুলাটাই আমি ফিরে এলাম। দেখো F * t বা তোমার যদি p * t আমি কি বলতে পারি, m * v। যদি আমি কি বললাম, ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল, আমি সেকেন্ড লটাকে আমি ডিরাইভ করে বললাম ফার্স্ট লতে কি বল, যদি না তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, দেন তুমি কি বলতে পারো, এখানে অ্যাজাম্পশনে কুইক ধরে নেওয়া হয়েছে F = p = 0। কারণ F = p = 0, কারণ কি, কারণ ওর উপরে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি। তখন এই সাইডে কি হয়েছে বাবু, 0। দেয়ারফর আমি লিখতে পারি অতএব m * v - u কি হবে, 0। দেয়ারফর আমি কি বলতে পারি, v = u। দেখো বুঝতে পারলে, আমি ওই ফর্মুলাটাকেই করে নিয়ে যাচ্ছি, যে কি বললাম, ওই ফর্মুলাটাকে ডিপেন্ড করে আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম যে ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। সেকেন্ড লতে আমি পেয়ে গেলাম কি, p = F = m * v - u/t। আমি টিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি, দেখো, দিয়ে আমি পেলাম F * t p * t m * v - u। তাহলে আমি বলতে পারি লেফট হ্যান্ড সাইডে ওটা 0, তাহলে m * v - u = 0, therefore v = u। দ্যাট মিন্স v = u মানে কি বোঝাচ্ছে বাবু, যদি u = 0 হয়, দেন v = 0। দ্যাট মিন্স স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি না তার উপরে কোনো বল প্রয়োগ করা হয়। আমি বলছি কি, বুঝতে পারছো, যদি v = u হয়, তাহলে u = 0 হলে v = 0। আবার দেখো, যদি কোনো বস্তু স্থির বেগে সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকে, তাহলে সে ওই সমবেগেই চলবে যদি না তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাই না? তাহলে ইউ যা ভিও তা, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি যা ফাইনাল ভেলোসিটিও তা। তাহলে আমি ফার্স্ট লটা সেকেন্ড ল থেকে আমি প্রুভ করতে পারলাম সুন্দরভাবে। তুমি নিজে বলের নিজে ব্যাখ্যা দিয়ে ভালো করে পড়তে পারো। তারপরে সেকেন্ড টপিকসে আমি যেটা বললাম, সেকেন্ড লটা ছিল, সেটা তোমার সেকেন্ড সূত্রটা ছিল, অর্থাৎ কি, বলের ঘাত এই জিনিসটা m * v - u, সেটা তোমরা দেখবে, যাকে বলা হয় কি, ইম্পালস অফ ফোর্স। হলো? আর এবারে একক মাত্রাগুলো তোমরা ভালো করে দেখে নিবে। আচ্ছা, এখানে আছে ইম্পালসিভ ফোর্স। নেক্সট টপিক হচ্ছে কি, ইম্পালসিভ ফোর্স, হচ্ছে ঘাত বল। আগের দিন এটাকে আমি বলেছিলাম, ঘাত বল মানে একটা বৃহৎ মানের বল হঠাৎ করে তোমার গালে কেউ জোরে চড় লাগলো, তাহলে এই কন্ট্যাক্ট মানে তোমার গালের সঙ্গে ওই চড়ের যে কন্ট্যাক্ট টিটা কি খুবই অল্প, অর্থাৎ একটা বৃহৎ মানের বল যদি খুব অল্প সময় ধরে ক্রিয়া করে, তখন তাকে কি বলা হবে, ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? অর্থাৎ টি নট ইকুয়াল টু 0 বা টি টেন্ডস টু 0, দেয়ারফর ইম্পালসিভ ফোর্সের ডাইমেনশন হবে কি বাবু, m l t⁻⁻3। কারণ দেখো, এটা হলো আর বলের ঘাতের ডাইমেনশন হবে ml t⁻⁻1, কারণ টি অলরেডি মাল্টিপ্লাই হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো, টি অলরেডি হয়ে গেছে, ml when t tends, then
তোমাদের এই ছায়া প্রকাশনের বইতেই সুন্দরভাবে দেওয়া আছে। সেটা হচ্ছে কি, পাখির উড়বার গতি, মানুষের হাঁটার গতি, এগুলো কয়েকটা গতি বিশ্লেষণ করা আছে। এগুলো বুঝতে গেলে যারা ভেক্টর ক্লাসকে বুঝেছো, রেজলিউশন অফ দ্য ফোর্সেস মানে আমি যে বলগুলো প্রয়োগ করব সেগুলোকে সঠিকভাবে আমাকে ডিভাইড করে রিজলিউট করে বুঝতে হবে, ঠিক আছে? তো সেটা তোমাদের বইতে আছে, তবুও আমি বলবো যে সেগুলোকে ভালো করে দেখতে। যেমন ধরো আমি একটা গতির কথা বোঝাচ্ছি, তারপর আমি লিফটে চলে আসবো, বাকি এগুলো ছবিগুলো তোমরা বুঝবে। এখান থেকে এক্সপ্লেনেশন কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ, সেগুলো তোমরা ভালো করে দেখবে। আমরা যখন হাঁটি তখন দেখবে আমরা বল প্রয়োগ করি কিভাবে বাবু, এই বরাবর দেখবে কোনাকুনি ভাবে আমরা বল প্রয়োগ করি, ঠিক আছে? তাহলে এর প্রতিক্রিয়াটা কি বাবু, এই দিকে, অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে হলো, তার বিপরীত দিকে হবে কি প্রতিক্রিয়া। ধরো আমি এটাকে অনুভূমিক ধরলাম, ঠিক আছে? এর দুটো রিজলিউশন হবে ফোর্সে। দেখো একটা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর নিচের দিকে সবসময় তোমার কি আছে, W = mg, অর্থাৎ ওজন কাজ করছে, সেটাকে কিছু হালকা করে দিবে। তাহলে আমি অ্যাকচুয়ালি বল প্রয়োগ করলাম কোন দিকে বাবু, এই বরাবর, তার প্রতিক্রিয়া পেলাম কোন দিকে, ঠিক উল্টো দিক বরাবর। ওকে, তাহলে এই প্রতিক্রিয়া বলটা কিন্তু দুটো ভাগে রিজলিউট হয়ে গেল। ফার্স্ট ওয়ান, দ্যাট মিন্স আমি F1 বলি এটাকে F2, অর্থাৎ F1 তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং F2 তোমার ওপর যে পৃথিবীর আকর্ষণ বলটাকে আছে সেটাকে কমিয়ে দিচ্ছে। দেন ইউ ফিল ইজি টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। কি বললাম, বোঝা গেল? তাহলে এটা হলো ভেক্টরের রিজলিউশন। এবারে আমি বলবো কি, পাখির উড়বার গতি। দেখো পাখি যখন ওড়ে তার ডানা কিন্তু কিভাবে বল প্রয়োগ করে, দেখো এরকম কোনাকুনি করে, বুঝতে পারলে বাবু? তাহলে এর যে প্রতিক্রিয়াটা আমি কোন দিকে পাবো, এই দিকে, উল্টো দিকে। এর প্রতিক্রিয়াটা কোন দিকে পাবো, দেখো বাবু উল্টো দিকে। তাহলে এই দুটো প্রতিক্রিয়ার রেজাল্টেন্ট, ধরো আমি এটাকে ধরলাম কি F1, এটাকে F2, তাহলে এর F1 এর রিঅ্যাকশন ফোর্স আমি কোন দিকে পাবো, এই দিকে, আর F2 রিঅ্যাকশন ফোর্স আমি কোন দিকে পাবো, এই দিকে। তাহলে আমি এইখানে আমি কি পেয়ে গেলাম, রেজাল্টেন্ট ফোর্স অফ F, অর্থাৎ দুটো প্রতিক্রিয়ার লব্ধি পেলাম আমি, যেটা পাখিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এরকম আরো নানা ধরনের বই বা নানা ধরনের টপিক নিয়ে যখন তুমি অ্যানালিসিস করবে, তার গতির অ্যানালিসিস করবে, তখন তুমি এরকম ভেক্টর রিজলিউট করে, কেন আমরা মসৃণ তলের উপর দিয়ে যেদিন বৃষ্টি পড়েছে সেদিন মসৃণ তলের উপর দিয়ে হেঁটে গেলে আমরা কেন পিছলে যাই, এরকম নানা রকম ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। সেখানে তোমাকে ভেক্টর রিজলিউট করে বোঝাতে হবে যে কোন দিকে ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে বা কোন দিকে ফোর্সটা কম হয়ে যাচ্ছে, এর ফলে তুমি পিছলে যাচ্ছ কিনা। ওকে, তো এইরকম মানুষের গতি, পাখির গতি, এরোপ্লেনের গতি, এরকম নানা রকম গতি আছে, সেগুলো তুমি নিজের অ্যানালাইসিসের জন্য ওই গতিগুলো বুঝতে পারো। এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে, যেগুলোকে তোমাকে বলতে হবে এটা হয় কেন, পিছলে যায় কেন, বা এইসব ধরনের প্রশ্ন। এখান থেকে কোনো ম্যাথস নেই। ওকে, আচ্ছা, এবারে লিফট, যেটা তোমাদের আমি এই টপিকসটা করিয়ে তোমাদের নিউটনের চ্যাপ্টারটা অনেকটা বড়, ঠিক আছে? আমি আগের দিনও করিয়েছিলাম, আজকেও করাচ্ছি, এবং আরও একটা ক্লাস লাগবে এটাকে তোমাকে ফুল টোটালি কভার করার জন্য। লিফটের গতি দেখো বাবু, সব থেকে ইন্টারেস্টিং এখানে কয়েকটা জিনিস আমি বলবো ভালো করে, তোমরা ভালো করে শুনবে। যে আমরা আমরা হাঁটাচলা করছি কার উপর, ভূপৃষ্ঠের উপরে, পৃথিবীর উপর, তাই না? তো কখনো কখনো আমাদের মনে হয় যে যেমন তোমরা অনেকে ওই যে মেরিগোর মানে নাগরদোলায় তোমরা ঘুরেছো, ঠিক আছে? তো সেখানে তোমরা দেখবে জাস্ট নামার সময় তোমরা একটা অদ্ভুত অনুভূতি ফিল করো। কীরকম না, মনে হচ্ছে যেন আমরা উঠছি কিংবা ওজনটা একটু হালকা হয়ে গেছে, তাই না? তো আমরা যেটা অনুভব করি সেটা আমাদের ওজন নয়, কিন্তু সেটা হলো আমাদের ওজনের প্রতিক্রিয়া। কি বললাম, আমরা যেটা ফিল করি যে আমার ওজনটা এরকম, তো সেটা আমাদের অ্যাকচুয়ালি ওজন নয়, ফিলটা হচ্ছে সবসময় প্রতিক্রিয়া। পৃথিবী আমাদেরকে সবসময় সোজাভাবে কোন দিকে টানছে, তার কেন্দ্রের দিকে, একে বলা হয় আমার ওজন। আর প্রতিক্রিয়া সবসময় কি হয়, ঠিক উল্টো দিকে, ঠিক আছে? আর আমরা যেটা অনুভব করি সেটা হলো আমাদের প্রতিক্রিয়া, অর্থাৎ R=mg। যাই হোক, তো যখন লিফট, ধরো এইরকম, তোমরা জানো লিফট কিরকম হয়, বহুতল বাড়িতে
অনেক উঁচুতে উঠতে চাইছো তখন তোমরা সিঁড়িতে উঠতে গেলে অনেক কষ্ট হয়, তাই আমরা লিফট ব্যবহার করে সুইচ টিপে দিলাম, দোতলা তিনতলায় উঠে চলে গেলাম, ঠিক আছে, বা 10তলা 12তলায় উঠে চলে গেলাম, ঠিক আছে। তো এখানে যদি লিফট স্থির থাকে তাহলে আমার যা ওজন তাই আমি ফিল করব, অর্থাৎ সেক্ষেত্রে আর ইজিক্যাল টু কি হবে বাবু, mg। যদি লিফট কি থাকে, স্থির থাকে, তুমি যখন স্থির আছো তখন তোমার যা ওজন তুমি সেটাই অনুভব করছো, অর্থাৎ আর ইজিক্যাল টু, আর হলো কি বললাম প্রতিক্রিয়া, mg হলো পৃথিবীর আকর্ষণ বল। এবারে প্রথম টপিকসটা আসছে কি, যখন লিফট f ত্বরণ নিয়ে উপরে উঠছে, f ত্বরণ বলতে পারো, আমি বলছি f ত্বরণ নিয়ে উপরে উঠছে, তখন f ত্বরণ নিয়ে যদি উপরে ওঠে দেখো আর যেরকম ছিল সেরকম আছে, উপরের দিকে mg, নিচের দিকে আছে, ঠিক আছে, কিন্তু বস্তুটা উঠছে কোন দিকে বাবু, উপরের দিকে, অর্থাৎ এই দিকে উঠছে, হলো। তাহলে আর আমি যদি বলি ওঠার দিকটাকে আমি পজিটিভ ধরে নিই, তাহলে আমি কি পারলাম বাবু দেখো, আর mgটা নিচের দিকে তাই মাইনাস করেছি, ইজিক্যাল টু mf। তাহলে আর ইজিক্যাল টু আমি কি করব, m ইনটু g প্লাস f। দেখো আমি কেন বললাম আরটাকে আমি পজিটিভ ডিরেকশন ধরেছি, দেয়ারফর mg তার অপোজিট দিকে, তাই r মাইনাস mg ইজিক্যাল টু এর পাশে কি আছে, mf। ব্যালেন্সটা আমাকে করতেই হবে, তাই না, তাই r ইজিক্যাল টু মাইনাসটা এর পাশে চলে এলো, m ইনটু g প্লাস f। এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি r ইজ গ্রেটার দ্যান mg, কারণ প্লাস f আছে, তাহলে প্রতিক্রিয়া যদি ওজনের থেকে বেশি হয় তাহলে আমি অনুভব করছি কোনটা, আমি প্রথমে কি বলেছি, প্রতিক্রিয়া, তাহলে আমার প্রতিক্রিয়াটা কি হবে, বেশি হবে, অর্থাৎ আমি নিজেকে ভারী মনে করব যদি আমি f ত্বরণ নিয়ে উপরের দিকে উঠি। বোঝা গেল, বোঝা গেল বাবু কি বললাম। এবারে আমি কি বলছি যে f ত্বরণ নিয়ে আমি কি করছি বাবু, নিচের দিকে নামছি, f ত্বরণ নিয়ে নিচের দিকে নামছি, তাহলে আমি যে দিকে নামছি সেটাকে পজিটিভ ধরলাম, তাহলে আমি কি বলবো, mg বিভিন্ন তুমি যেভাবে একটা রেফারেন্স ফ্রেমে কাজ করলে হবে, mg মাইনাস আর তো সবসময় কি হবে, উল্টো দিকে হবে, ইজিক্যাল টু কি হবে, এই দিকেই নামছি, আমি mg টাকে প্লাস ধরেছি যখন, তাহলে এটাকে কি ধরবো, প্লাস, তাহলে কি বলে mg মাইনাস আর ইজিক্যাল টু mf। এটা কোথায়, যখন f ত্বরণ নিয়ে আমি কি করছি বাবু, নিচের দিকে নামছি, হয়ে গেল। তাহলে আমি বলবো কি, r ইজিক্যাল টু কি হবে দেখো, m ইনটু g মাইনাস f। এটা আলাদা, এটা আলাদা, হলো। তাহলে r ইজিক্যাল টু কি বললাম, m ইনটু g মাইনাস f, অর্থাৎ আমি এখানে কি দেখতে পাচ্ছি বাবু, r লেস দেন mg, অর্থাৎ বস্তুর প্রতিক্রিয়াটা তার ওজনের থেকে কিন্তু কম, অর্থাৎ আমি নিজেকে কি বলবো, হালকা বা কম ওজন হয়েছে এরকম একটা অনুভব আমি করব। তাহলে আমি যখন আমি আবার ডিসকাস করি, যখন f নিচে নামছি তখন r ইকুয়াল টু m ইনটু g মাইনাস g ত্বরণ নিয়ে আমি নিচের দিকে নামি, তাহলে f ইকুয়াল টু g করব, তাহলে কি হয়ে যাবে দেখো, r ইকুয়াল টু m ইনটু g মাইনাস g ইকুয়াল টু কি হয়ে গেল, 0 ইনটু 0। অর্থাৎ আমি যদি g ত্বরণ নিয়ে নিচের দিকে নামি তাহলে আমি নিজেকে কি মনে করব, ভারশূন্য মনে করব, ঠিক আছে। এবং কি হবে, ভারশূন্য মনে করার জন্য তোমার নিচের দিকে তুমি কোনো ফিল পাবে না, অতএব তুমি মনে হবে লিফটের উপরের ছাদটা কিন্তু তোমার মাথায় লেগে যাবে, বুঝতে পেরেছো, তোমার মাথাটা লিফটের ছাদে। তাহলে যেটা আমরা অনুভব করি সেটা হচ্ছে আর মানে প্রতিক্রিয়া, সব সময় পৃথিবীর কেন্দ্র, তাই mg ইকুয়াল টু w, নিচের দিকে আর সবসময় উপরের দিকে। লিফট যখন স্থির, বোঝা গেল কি না, ঠিক আছে, কারণ আমি দাঁড়িয়ে থাকলে আমার ওজন যেটা সেটাই আমি অনুভব করি। এবার প্রথম টপিক ছিল কি, f ত্বরণ নিয়ে যখন উপরে উঠছি, f ত্বরণ নিয়ে যখন উপরে উঠছি, ছবিটা কিরকম, এরকম mf টা উপরের দিকে, r টা উপরের দিকে, তাই বললাম r মাইনাস m, m নিচের দিকে ছিল, m সবসময় নিচের দিকে, হ্যাঁ, ইকুয়াল টু mf, তাহলে r চলে এলো m ইনটু g প্লাস, তাহলে এটা আমি পেয়ে গেলাম উপরে যখন
আর ইজ ইকুয়াল টু এম জিরো।